নমস্কার। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় হল মুঘল সাম্রাজ্যের পতন। আপনারা যারা ডব্লিউবিসিএস, এসএসসি বা রেলওয়ের মতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা জানেন যে এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসবেই। তো চলুন আজকের ক্লাসে আমরা এই টপিকটা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝে নেব। আচ্ছা, সবাই স্লাইডটার দিকে একটু মন দিয়ে দেখুন। দেখুন, আধুনিক ভারতের ইতিহাসকে আমরা যদি ভাঙি তাহলে মূলত তিনটে পার্ট পাই। ১. মুঘলদের পতন, ২. আঞ্চলিক শক্তিগুলোর উত্থান, আর ৩. ইউরোপীয়দের ভারতে আগমন। আজকের ক্লাসে আমাদের ফোকাস থাকবে প্রথম পার্টটা, মানে মুঘল সাম্রাজ্যের পতন। এখন প্রশ্ন হল, এত বড় একটা সাম্রাজ্য যার দাপটে সারা ভারত কাঁপত, তার পতন কেন হলো? এখানে দেখুন ৪টে প্রধান কারণ দেখানো হয়েছে। চলুন এক এক করে দেখি। প্রথম কারণ, অরঙ্গজেবের জীবনের শেষ ভাগটা দক্ষিণ ভারতে কেটেছিল, যা সাম্রাজ্যের কোষাগার খালি করে দেয়। দ্বিতীয়, শিখ, রাজপুত আর মারাঠাদের প্রতি অরঙ্গজেবের যে কঠোর নীতি ছিল সেটাও একটা বড় কারণ। তৃতীয়, আর আর্গুয়েবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল অরঙ্গজেবের দুর্বল উত্তরাধিকারীরা। আর চতুর্থ কারণটা হল মুঘল সর্দার বা নোবেলসদের নিজেদের মধ্যে বাড়তে থাকা উচ্চাকাঙ্ক্ষা আর ষড়যন্ত্র। ঔরঙ্গজেবের মৃত্যু হয় আহমেদনগরে ১৭০৭ খ্রিস্টাব্দে। এই সালটা পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, একদম মনে গেঁথে নিন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই যা হওয়ার তাই হলো। তার ৩ ছেলের মধ্যে শুরু হয়ে গেল সিংহাসন দখলের লড়াই, যাকে আমরা বলি ওয়ার অফ সাকসেশন। কারা ছিল এই ৩ ছেলে? আজম, মুয়াজ্জম এবং কামবক্শ। তখন আজম ছিলেন গুজরাটে, মুয়াজ্জম কাবুলে আর কামবক্শ বিজাপুরে। এবার এই ফ্লোচার্টটা দেখো, খুব সহজে বোঝা যাবে। প্রথমে ১৭০৭ সালে ব্যাটল অফ জাজাউতে মুয়াজ্জম হারিয়ে দিলেন আজমকে। খেলা কিন্তু এখানেই শেষ হল না। এরপর ১৭০৯ সালে ব্যাটল অফ বিজাপুরে তিনি কামবক্শকেও হারিয়ে দিলেন। তাহলে এই উত্তরাধিকারের লড়াইয়ে ফাইনাল উইনার কে হলেন? মুয়াজ্জম। তো উত্তরাধিকারের যুদ্ধে জেতার পর মুয়াজ্জম সিংহাসনে বসলেন। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের লেটার মুঘলস বা পরবর্তী মুঘলদের ইতিহাস। এই পর্বে আমরা ঔরঙ্গজেবের ঠিক পরে যে দুজন শাসক এসেছিলেন, অর্থাৎ বাহাদুর শাহ এবং জাহানদার শাহ, তাদের ব্যাপারে ডিটেলে জানব। মুয়াজ্জম কিন্তু মুয়াজ্জম নামে সিংহাসনে বসেননি। তিনি প্রথম বাহাদুর শাহ বা শাহ আলম প্রথম এই নাম নিয়ে ১৭০৭ সালে রাজা হলেন। তার শাসনকাল ছিল ১৭১২ সাল পর্যন্ত। তিনি কিন্তু তার বাবা ঔরঙ্গজেবের মতো অতটা কঠোর ছিলেন না, বরং রাজপুত, শিখ ও মারাঠাদের প্রতি একটা বেশ উদার নীতি নিয়েছিলেন। এটা একটা বড় চেঞ্জ ছিল। এবার যে পয়েন্টটা বলছি সেটা খাতায় স্টার মার্ক দিয়ে লিখে রাখুন। তিনি ১৭০৭ সালে শিবাজির পৌত্র শাহকে মুঘলদের বন্দিদশা থেকে মুক্তি দেন। এই প্রশ্নটা ডব্লিউবিসিএস থেকে শুরু করে অনেক পরীক্ষায় যে কতবার এসেছে তার ঠিক নেই। এছাড়াও তিনি শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিংকে মনসব বা একটা উচ্চ পদমর্যাদা দিয়েছিলেন। প্রথম বাহাদুর শাহের একটা বেশ মজাদার উপাধি ছিল, শাহ-ই বেখবর। এর মানে কি? মানে হলো উদাসীন রাজা। আসলে দেশ দুনিয়ায় কি হচ্ছে, শাসনকাজ কিভাবে চলছে, এসবে তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। তাই ঐতিহাসিকরা তাকে এই নাম দেন। এই উপাধিটা কিন্তু পরীক্ষায় সরাসরি এমসিকিউ হিসেবে তুলে দেয় যে কোন মুঘল সম্রাট শাহ-ই বেখবর নামে পরিচিত ছিলেন। মনে রাখবেন, উত্তর হবে প্রথম বাহাদুর শাহ। ১৭১২ সালে তার মৃত্যু হয়। বাহাদুর শাহের মৃত্যুর পর সিংহাসনে বসলেন জাহানদার শাহ। তার শাসনকাল ছিল খুবই অল্প, মাত্র ১ বছরের মতো, ১৭১২ থেকে ১৭১৩। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল, তিনি কিন্তু নিজের যোগ্যতায় শাসক হননি। জুলফিকার খান নামে এক অত্যন্ত শক্তিশালী সভাসদের সাহায্যে তিনি শাসক হয়েছিলেন। এর থেকে কি প্রমাণ হয়? এটাই প্রমাণ হয় যে আসল ক্ষমতা আর সম্রাটের হাতে নেই, ক্ষমতা চলে যাচ্ছে সভাসদদের হাতে। এছাড়া লাল কুনওয়ার নামে এক মহিলারও তার শাসনকার্যের যথেষ্ট প্রভাব ছিল। জাহানদার শাহের উপাধিটা ছিল আরও অদ্ভুত, লম্পট মূর্খ। তিনি আঞ্চলিক রাজাদের হাতে রাখার জন্য উপাধি বিলি করতে শুরু করেন। যেমন অম্বরের জয়সিংকে মির্জা রাজা উপাধি দিয়ে মালবের সুবেদার বা গভর্নর বানিয়ে দিলেন। আবার মারোয়ারের অজিত সিংকে মহারাজা উপাধি দিয়ে গুজরাটের সুবেদার করলেন। উদ্দেশ্য একটাই, তাদের সাপোর্ট পাওয়া। কিন্তু তার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত পদক্ষেপ হল ইজারা ব্যবস্থা চালু করা। ১৭১৩ সালে ফরুখশিয়ার তাকে হত্যা করে সিংহাসন দখল করে।
আচ্ছা, এবার একটু বুঝে নেওয়া যাক এই ইজারা ব্যবস্থা জিনিসটা আসলে কি। সোজা কথায় বললে এটা হলো রেভিনিউ কালেকশনের একটা ঠেকেদারি প্রথা। মানে সরকার কোনো একটা এলাকার রাজস্ব আদায়ের দায়িত্বটা নিলামে তুলত। যে সবচেয়ে বেশি টাকা দেবে বলে প্রমিস করত তাকেই ওই এলাকার রাজস্ব আদায়ের অধিকারটা বিক্রি করে দেওয়া হতো। এর ফল কি হলো? ফল হলো মারাত্মক। ওই ঠেকেদাররা নিজেদের লাভ তোলার জন্য কৃষকদের উপর ভয়ঙ্কর শোষণ চালাত, আর সাম্রাজ্যের অর্থনীতি দিন দিন দুর্বল হয়ে পড়ত। পরীক্ষার জন্য এই টার্মটা খুব ইম্পর্ট্যান্ট। জাহানদার শাহের পর মুঘল ইতিহাসে একটা নতুন পর্ব শুরু হলো, যাকে বলা হয় কিং মেকার যুগ। নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা কি হতে চলেছে। এই সময়ে সৈয়দ ভাইরা এতটাই ক্ষমতাশালী হয়ে ওঠেন যে তারা ঠিক করতেন কে সিংহাসনে বসবে আর কে সরবে। মানে সম্রাট হয়ে গেলেন দাবার ঘুঁটির মতো। এটা ছিল মুঘল সম্রাটের ক্ষমতার হ্রাসের চূড়ান্ত পর্যায়। ১৭১৩ থেকে ১৭১৯ সাল পর্যন্ত শাসন করেন ফারুক শিয়ার, আর তাকে সিংহাসনে বসিয়েছিল কারা? ওই সৈয়দ ভাইরা। এই সৈয়দ ভাইরা ছিলেন দুজন, বড় ভাই আবদুল্লাহ খান, যিনি হলেন উজির বা প্রধানমন্ত্রী, আর ছোট ভাই হুসেন আলী, যিনি হলেন মীর বক্সি বা সেনাপতি। ইতিহাসে এরাই কিং মেকার নামে পরিচিত। এরা মোট ৪ জন শাসককে সিংহাসনে বসিয়েছিলেন। নামগুলো পর পর মনে রাখবেন: ফারুক শিয়ার, রফিউদ্দরজাত, রফিউদ্দৌলা এবং শেষে মোহাম্মদ শাহ রঙ্গিলা। এই ৪ জনের নাম কিন্তু পরীক্ষার জন্য খুব জরুরি। ফারুক শিয়ারের সময়ে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। তিনি হিন্দুদের উপর থেকে জিজিয়া কর পুরোপুরি তুলে দেন। কিন্তু পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল তিনি ১৭১৭ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে গোল্ডেন ফরমান বা দস্তক ব্যবহারের অধিকার দেন। এটা ভারতের ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট। ফারুক শিয়ারের উপাধি ছিল ঘৃণিত কাপুরুষ। শেষ পর্যন্ত যাদের সাহায্যে রাজা হয়েছিলেন সেই সৈয়দ ভাইরা ১৭১৯ সালে মারাঠা পেশোয়া বালাজি বিশ্বনাথের হেল্প নিয়ে ফারুক শিয়ারকে হত্যা করেন। তাহলে এই গোল্ডেন ফরমান ব্যাপারটা আসলে কি ছিল? এটা ছিল একটা রাজকীয় ফরমান বা আদেশ, যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মোগল সাম্রাজ্যের মধ্যে, বিশেষ করে বাংলায়, কোনো রকম কাস্টমস ডিউটি বা শুল্ক ছাড়াই ব্যবসা করার অধিকার দেওয়া হয়। ভাবুন একবার, এটা ব্রিটিশদের জন্য একটা জ্যাকপটের মতো ছিল, আর ভারতের ইতিহাসে এর প্রভাব ছিল সুদূর প্রসারী। এই ফরম্যানটাকে ইংরেজরা বাংলায় তাদের একচেটিয়া বাণিজ্যের লাইসেন্স হিসেবে ব্যবহার করতে শুরু করে। ফারুক শিয়ারের পর সৈয়দ ভাইয়েরা খুব অল্প সময়ের জন্য দুজনকে সিংহাসনে বসান, কিন্তু তারা ছিলেন নামমাত্র। এরপর শুরু হয় মোহাম্মদ শাহের লম্বা শাসনকাল, আর তার সময় মুঘল সাম্রাজ্যটা বলা যায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। বিভিন্ন জায়গায় স্বাধীন আঞ্চলিক রাজ্যর জন্ম হয়। যেমনটা বললাম, প্রথমে খুব অল্প সময়ের জন্য রফিউদ্দরজাত এবং তারপর রফিউদ্দৌলা শাসন করেন। এরপর ১৭১৯ সালে সিংহাসনে বসেন মোহাম্মদ শাহ। তিনি কিন্তু বেশ লম্বা সময়, প্রায় ১৭৪৮ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তার আসল নাম ছিল রওশন আখতার। সারাদিন নাচ গান আর বিলাসিতায় মত্ত থাকতেন বলে তার উপাধি হয় রঙ্গিলা। তিনি সিংহাসনে বসেই প্রথম কাজটা করেন, চক্রান্ত করে সৈয়দ ভাইদের হত্যা করেন, কারণ তিনি বুঝেছিলেন এরাই আসল ক্ষমতার অধিকারী। এরপর তিনি নিজামুল মুলককে তার উজির বা প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। মুহাম্মদ শাহ রঙ্গিলার এই দুর্বল শাসনের সুযোগেই বিভিন্ন প্রদেশের শাসকরা নিজেদের স্বাধীন বলে ঘোষণা করতে শুরু করেন। স্লাইডে যেমন দেখতে পাচ্ছেন, হায়দ্রাবাদের নিজামুল মুলক, বাংলায় মুর্শিদ কুলি খান, অযোধ্যায় সাদাত খান এবং ভরতপুরে চূড়ামন ও বদন সিং নিজেদের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। এই ম্যাপটা দেখলে পরিষ্কার বোঝা যায় বিশাল মুঘল সাম্রাজ্য কিভাবে ছোট ছোট রাজ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। যখনই কেন্দ্র দুর্বল হয় তখনই বাইরে থেকে আক্রমণ আসে। এটাই নিয়ম, এখানেও তাই হল। দিল্লির ওপর দুটো বড় আঘাত এলো এই সময়ে। প্রথমটা ১৭৩৭ সালে। মারাঠা পেশোয়া প্রথম বাজিরাও মাত্র ৫০০ জন ঘোড়সাওয়ার সৈন্য নিয়ে সোজা দিল্লি পর্যন্ত চলে এলেন। এটা মুঘলদের দুর্বলতাকে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট করে দিল। আর এর ঠিক ২ বছর পর ১৭৩৯ সালে হল আসল সর্বনাশ। ইরানের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করে ভয়ঙ্কর লুটপাট চালালেন। এই দুটো সাল পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নাদির শাহের আক্রমণে দিল্লির যে ক্ষতি হয়েছিল তার পূরণ করা যায়নি। তিনি সঙ্গে করে কি নিয়ে গেলেন? নিয়ে গেলেন শাহজাহানের সাধের ময়ূর সিংহাসন বা তাখতে তাউস আর জগৎবিখ্যাত কোহিনূর হীরা। এর সাথে দুটো এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে হবে যা পরীক্ষায় আসে। ১.
নাদির শাহকে বলা হয় ইরানের নেপোলিয়ন, আর ২ তার সেনাপতি আহমদ শাহ আবদালিকে বলা হতো দুর্রে দুরানি, যার মানে হল যুগের সেরা মুক্তা। মোহাম্মদ শাহের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পতন আরও দ্রুত গতিতে হতে থাকে। এবার আমরা একেবারে শেষ পর্বে শাসকদের সম্পর্কে জানব। এদের সময়ে সাম্রাজ্যের শুধু নামটুকুই বাকি ছিল, আর ব্রিটিশ শক্তি চূড়ান্তভাবে ভারতের ভাগ্যনিয়ন্তা হয়ে উঠছিল। ১৭৪৮ থেকে ১৭৫৪ সাল পর্যন্ত শাসন করেন আহমেদ শাহ। তার শাসনকালে তার মা উধামবাইয়ের অসম্ভব হস্তক্ষেপ ছিল। দরবারে তখন উজির, সাফতারজং আর ইমাদুল মুলকের মধ্যে ক্ষমতার লড়াই চরমে। শেষ পর্যন্ত ইমাদুল মুলক মারাঠাদের সাহায্য নিয়ে আহমেদ শাহকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। তার সময়টা আহমেদ শাহ আবদালির বারংবার আক্রমণের জন্য কুখ্যাত। এরপর ইমাদ উল মুলক সিংহাসনে বসান দ্বিতীয় আলমগীরকে, যিনি ১৭৫৪ থেকে ১৭৫৮ পর্যন্ত শাসন করেন। তার নাম হয়তো অনেকেই মনে রাখেন না, কিন্তু তার সময় ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে ১৭৫৭ সালের পলাশির যুদ্ধ। পরীক্ষায় প্রায়ই এই প্রশ্নটা আসে, পলাশির যুদ্ধের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় আলমগীর। এটা কিন্তু একদম ভুললে চলবে না। এরপর খুব অল্প সময়ের জন্য তৃতীয় শাহজাহান শাসক হয়েছিলেন। এরপর বেশ লম্বা একটা সময় ১৭৫৯ থেকে ১৮০৬ পর্যন্ত শাসন করেন দ্বিতীয় শাহ আলম। তিনি ১৭৬৪ সালের বক্সারের যুদ্ধে বাংলার নবাব আর অযোধ্যার নবাবের সাথে জোট করে ইংরেজদের বিরুদ্ধে লড়েন, কিন্তু হেরে যান। এই বক্সারের যুদ্ধের পরেই মুঘল সম্রাটের আসল ক্ষমতার অবসান ঘটে। ১৮০৩ সালে ইংরেজ সেনাপতি জেনারেল লেক দিল্লি দখল করে নিলেন, আর মুঘল সম্রাট হয়ে গেলেন ইংরেজদের একজন পেনশনভোগী। মুঘল সাম্রাজ্যের একেবারে শেষ দুজন শাসক ছিলেন দ্বিতীয় আকবর এবং দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় আকবর ১৮০৬ থেকে ১৮৩৭ সম্পর্কে পরীক্ষার জন্য একটা তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। কেন? যাতে রামমোহন রায় ইংল্যান্ডে গিয়ে তার পেনশনটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করতে পারেন। ভাবুন অবস্থা। আর শেষ মুঘল শাসক ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি বাহাদুর শাহ জফর নামে আমাদের কাছে বেশি পরিচিত। চলুন শেষ মুঘল শাসক বাহাদুর শাহ জফর সম্পর্কে যে পয়েন্টগুলো আমাদের পরীক্ষার জন্য জানতেই হবে সেগুলো একবারে দেখে নিই। প্রথমত, তিনি জাফর ছদ্মনামে কবিতা লিখতেন। দ্বিতীয়ত, তিনি ছিলেন ভারতের অন্তিম মুঘল শাসক। তৃতীয়ত, তিনি ১৮৫৭ সালের মহাবিদ্রোহে অংশ নিয়েছিলেন এবং সিপাহীরা তাকে বিদ্রোহের নেতা হিসেবে ঘোষণা করে। চতুর্থত, বিদ্রোহ দমন করার পর ইংরেজরা তাকে রেঙ্গুনে নির্বাসিত করে। আর শেষ পয়েন্ট, সেখানেই ১৮৬২ সালে তার মৃত্যু হয়। আর এর সঙ্গে ভারতের মাটি থেকে মুঘল সাম্রাজ্যের সম্পূর্ণ অবসান ঘটে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। একটু ভাবুন তো, এই যে বিশাল মুঘল সাম্রাজ্যের পতন হল, তার জন্য কি শুধুমাত্র এই দুর্বল, অযোগ্য উত্তরাধিকারীরাই দায়ী ছিলেন, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থনৈতিক এবং প্রশাসনিক সমস্যাও কাজ করছিল, যা অনেক আগে থেকেই সাম্রাজ্যকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল? এই প্রশ্নটা নিয়ে আরও বিশদে ভাবার চেষ্টা করতে পারে।